তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদের আমার অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের রেলওয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের কতদিন কমপ্লিট হলো, কিভাবে কি করেছিলাম, প্রথম থেকে ফর্ম ফিল আপ কীভাবে করেছিলাম, কত তারিখ ফর্ম বেরিয়েছিল, কত তারিখ ডিবি হয়েছিল, কত তারিখ এখানে জয়েনিং করেছি, এখানে এসে কোয়ার্টারে কোনো ফ্যাসিলিটি আছে কি না, কীভাবে থাকছি, কত স্টাইপেন্ড, সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওতে আজকে বলবো। এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ ভিডিও হবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদম ফার্স্ট থেকে শুরু করি। আমার আইটিআই ব্যাচ হচ্ছে 2021-23। আমি মাধ্যমিক দিয়েছি 2020 সালে অ্যান্ড 11-এ পড়ছিলাম। 11-এ পড়ার পর আমি 11 কমপ্লিট করেছিলাম। তারপর আমি আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছিলাম গভর্নমেন্ট থেকে। তো আইটিআই গভর্নমেন্ট থেকে ফর্ম ফিল আপ করার পর যখন 12-এ রেজিস্ট্রেশন করি তখনই আমার আইটিআই রেজাল্ট বেরিয়ে যায় অ্যান্ড আমি সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাই দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই। তো গভর্নমেন্ট থেকে আইটিআই চান্স পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আইটিআইটা ছেড়ে দেবো, মানে এখন 12 কমপ্লিট করতে হবে সেই জন্য। তো সেটা না করে আমি 2021 সালে আইটিআই জয়েন করে নিই। তো 21 থেকে 23 সালে আমার আইটিআই কমপ্লিট হয়ে যায় ফিটার ট্রেড নিয়ে। এরপর আমি সেপ্টেম্বর মাসে 2023-এর সেপ্টেম্বর মাসে আমি পাস আউট করি। পাস আউট করার পর আমার মেনই ইচ্ছা ছিল যে আমি অ্যাপ্রেন্টিস করব, কারণ রেলে অ্যাপ্রেন্টিস সম্পর্কে আমি অনেক রিসার্চ করেছিলাম, অনেক কিছু জেনেছি এই সম্বন্ধে, তোমাদেরকে জানিয়েছি। যদি সেই ভিডিওটা নাই দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নিশ্চয়ই গিয়ে দেখে নেবে। তো তারপরে আমি এক এক করে সমস্ত ফর্ম ফিল আপ করা শুরু করে দিই। রেলের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ে যতগুলো জোনে বেরোতো আমি ততগুলো ফর্ম ফিল আপ করতাম। মোট মিনিমাম আমি 11 থেকে 13টা ফর্ম ফিল আপ করেছিলাম, যার মধ্যে আমি দুটোতে আগে পেয়েছিলাম কিন্তু আমি যাইনি, কারণ হচ্ছে আমি এখানে একাই পড়ছিলাম। একটা পাঞ্জাব সাইডে আর একটা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে পেয়েছিলাম। তো সেগুলোতে আমি যাইনি কারণ সেখানে আমি একাই পড়েছিলাম। তো একাই থাকার জন্য আমার কোনো সাহস হয়নি, তাই আমি যেতে পারিনি, যাইনি। লাস্ট এসিসিআর বিলাসপুর ডিভিশন, মানে যে ডিভিশনে আমি এখন আছি সেই ডিভিশনে আমার একটা বন্ধু পেয়েছিল। তো দেখেছিলাম যে দুজনে একসাথে পেয়ে গেছি, চলো ডিভিটা করে আসা যাক, ঠিক আছে। তো এবার প্রথম থেকে আমি বলি। পাস আউট হওয়ার পরে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। প্রথম মেরিট লিস্ট বেরিয়েছিল সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে বিলাসপুর ডিভিশনের 12ই মার্চ 2024 সালে, মানে 12/3/2024 সালে প্রথম এটার নোটিফিকেশান বেরিয়েছিল 12/3/2024, মানে 12ই মার্চ 2024। তো এটার অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছিল। আর অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হয়েছিল সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া বলে যে পোর্টালটা আছে, মানে আইটিআই যারা করেছে তাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকবে। যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে এই apprenticeindia.government.in এই পোর্টালটাতে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে আর 100% ফুল কেওয়াইসি করতে হবে। 100% ফুল কেওয়াইসি করার পর তোমরা যে কোনো ফর্ম যদি আসে, মানে এই অ্যাপ্রেন্টিস পোর্টাল থেকে ভরতে হবে সেই ফর্মটা, তাহলে সেই ফর্মটা তোমরা ভরতে পারবে। তো সেটা ফার্স্টে তোমরা করে নেবে apprenticeindia.government.in, এটা তোমরা রেজিস্টার করে 100% কেওয়াইসি করে রাখবে। তো সেই পোর্টালটা আমার কেওয়াইসি করা ছিল। যখন 12ই মার্চ 2024 সালে এসেছিল নোটিফিকেশানটা, তখন আমি দেখেছিলাম যে এতগুলো তো অ্যাপ্লাই করেছি, কোনোটাই কিছু হচ্ছে না, তো এটাও ছাড়বো কেন, অ্যাপ্লাই করে দিই। মানে তোমার ওয়েবসাইটে গিয়ে, রেলের ওয়েবসাইটে গিয়ে যে আস্তে আস্তে ফর্ম ফিল আপ করে টুকটুক করে ফর্ম ফিল আপ করে ভরতে হয়, সেটা এরকম করতে হয়নি। এটাতে শুধু আমাদের অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে এস্টাবলিশমেন্ট একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে সার্চ করলে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের কোন ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করবে সেই ফিটার ডিপার্টমেন্ট সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে দিলেই ফর্মটা সাবমিট হয়ে যায়। মানে আমার ডাটা যেটা আছে মাধ্যমিক থেকে আইটিআই থেকে শুরু করে সমস্ত ডাটা ওই আমার অ্যাপ্রেন্টিস পোর্টালে মানে আমার আগে থেকেই থাকে। তো অ্যাপ্লাই ক্লিক করলেই মানে ফর্মটা সাবমিট হয়ে যায়। তো সেটাই করেছিলাম। মানে আমি দেখেছিলাম যে কোনো হ্যারাসমেন্টের কিছু নাই, কোনো কিছু করতেও হবে না, জাস্ট অ্যাপ্রেন্টিস পোর্টালটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর অ্যাপ্লাই ক্লিক করে দিলে ফর্মটা চলে যাবে। তো আমি সেই হিসাবে করে দিয়েছিলাম। তারপরে আমার কোনো ঠিকানাই নাই, কিছু নাই, মানে এটার কোনো অ্যাপ্লিকেশন ফর্ম যেমন হয়, যেমন এলপি টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করলে যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা বেরায় সেটাও কোনো নাই, শুধু অ্যাপ্লাই ক্লিক করলে চলে যাবে ফর্মটা, এরকম একটা সিস্টেম ছিল। তো আমি করে দিয়েছিলাম। করে দেওয়ার পর 3-4 মাস কোনো মানে তোমার কোনো ঠিক ঠিকানা ছিল না। এর আগেই মানে যে বললাম দুটো আমি অ্যাপ্রেন্টিস পেয়েছিলাম, তো সেগুলো আমার মেরিট লিস্ট চলে এসেছিলো, মেলও এসেছিলো যে তোমার সিলেকশন হয়ে গেছে, ডিভির জন্য কল এসছে, তো আমি যাইনি। তো ফাইনালি এই সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মেরিট লিস্টটা পাবলিশ হয় 2/5/2024 সালে, মানে ঠিক 2 মাস পর 12/3/2024 সালে নোটিফিকেশান বেরিয়েছিল। আর
2/5/2024 সালে মেরিট লিস্ট বেরোয়, মানে কে কে এটাতে চান্স পেয়েছে। তো সেটাতে দেখি আমার নাম চলে এসছে, আর সাথে আমার একটা বন্ধুর এসেছে। তাই আমরা ঠিক করি যে আমরা মেরিট লিস্টে নাম যখন চলে এসছে তখন আমরা ডিবি করাতে যাব। তো ডিবির একটা ডেট দেয়, সেই ডিবির ডেটটা হচ্ছে 5/2024 থেকে 11/5/2024 পর্যন্ত, মানে 2/5/2024 সালে আমাদের মেরিট লিস্ট বেরোলো। তার 6 দিন পরে মানে 8 তারিখ হয়ে যাচ্ছে, 8 তারিখে হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তো ডকুমেন্ট ভেরিফিকেশান আমি আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এলাম ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান আমার হয়ে গেল। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোলো এবার সেটা দেখতে থাকো। তো ডিবি করে আসার ঠিক 1 মাস পর 19/6/2024, মানে ঠিক 1 মাস পর 2/5/2024 আমাদের হয়েছে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান। তার ঠিক 1 মাস পরেই আমাদের চলে এসছে জয়নিংয়ের মেরিট লিস্ট, মানে কে কে ফাইনাল জয়নিং করছে আর কারা স্ট্যান্ড বাই আছে। স্ট্যান্ড বাই মানে হচ্ছে ওয়েটিংয়ে আছে, মানে কেউ যদি জয়েন না করে তাহলে তাদেরকে সেটা এখান থেকে ডেকে নেবে। এটা একটা সিস্টেম এখানে খুব ভালো আছে, ওয়েটিংয়ে রাখে। তো আমাদের ছিল 19/6/2024 সালে জয়নিং মেরিট লিস্টে এসেছিলো। আর আমরা মানে জয়নিংয়ের যে ডেট ছিল সেই ডেটটা হচ্ছে 8/7/2024। 8/7/2024 ছিল আমাদের জয়নিং, মানে ফাইনাল জয়নিং। তো ফাইনাল জয়নিংয়ের সময় আমাদেরকে বলা হয়েছিল যে ব্যাংকের যে সার্টিফিকেটটা আছে আর তোমরা যে আগে যে ডকুমেন্টগুলো দিয়েছিলে, মানে আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু প্লাস তোমার যে ব্যাংকের পাসবইয়ের জেরক্স সেটাও নিয়ে আসবে। তখনই আমাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা নেওয়া হয়েছিল। ডিবির টাইমে ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা নেওয়া হয়নি। তো আমরা সব ডকুমেন্টসগুলো রেডি করে আগেই চলে এসেছিলাম। কারণ আগে কেন এসেছিলাম, যে ট্রেনের একটা ব্যাপার থেকে এত দূর জার্নি করে আসবো, মানে বাড়ি থেকে ডিস্টেন্স পায় আমার 1000 কিলোমিটার। তো যেন কোনো রকম লেট না হয়, কোনো রকম কিছু না হয়, সেজন্য আমরা একদিন আগে এসেছিলাম। তোমরা এই ভুলটা করবে না যে বিলাসপুর ডিভিশনে পেয়েছো মানে তোমাকে বিলাসপুর ডিভিশনে দেওয়া হবে, সেই জন্য তুমি গিয়ে মানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গেলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করার আগেই তুমি এখানে রুম নিয়ে নিলে, 1 মাসের মানে বেতন দিয়ে দিলে, মানে 1 মাসের যে ভাড়া হয় সেটা দিয়ে দিলে, এটা করবে না। তুমি হয়তো কোনো হোটেলে থেকে যাবে 1-2 দিন, ঠিক আছে, হোটেলে থেকে যাবে 1-2 দিন, কিংবা তুমি স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করতে পারো। আমরা সেখানে আমাদের ব্যাড লাক ছিল, আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, আমাদের জয়নিংটা আটকে ছিল 3-4 দিন। তো আমাদের সব বন্ধু মিলে যত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই জয়নিংয়ের জন্য এসেছিলো সবাই আমরা ছিলাম ওয়েটিং রুমে, মানে বিলাসপুর ডিভিশনের যে ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম, ওখানে ছিলাম। টিটি আসতো, টিটিকে বলতাম যে আমরা অ্যাপ্রেন্টিক্সের স্টুডেন্ট, মানে ট্রেনিং। তো কিছু বলতো না সেরকম, আমরা ওখানেই 3-4 দিন থেকেছি। তারপরে ফাইনাল যখন আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট আবার নিল, ডিআরএম অফিসে গেলাম। ডিআরএম অফিসে যাওয়ার পর ফাইনাল যখন ডকুমেন্ট সব কিছু নিল, তারপরে একটা লেটার দিল। মানে তোমার 100 জন আছে, 100 জনের মধ্যে 25 জন, 50 জন, 70 জন এরকম করে একটা করে গ্রুপ দিয়ে দিল, আর একটা গ্রুপে একটাই লেটার দিয়ে দিল। ওই লেটারটা নিয়ে তোমাদের যেতে হবে যে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে। এবার আমাদের ছিল 32 জনের একটা গ্রুপ। তো 32 জনের একটা গ্রুপ করা হলো, তাদের একটাই লেটার দেওয়া হলো, জয়নিং লেটার। তো জয়নিং লেটারটা দিল, তারপরে আমরা সেই জয়নিং লেটারটা নিয়ে গেলাম ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার পর তিনি এবার ডিভাইড করে দেবে যে কাকে কোথায় দেবে। বিলাসপুর ডিভিশনের আন্ডারে বিলাসপুর স্টেশনেও পোস্টিং কারো হয়েছে, বিলাসপুর লোকো সেট যেটা আছে সেটাও হয়েছে, বিসিএন যে ওয়াগেনের ডিপার্টমেন্ট সেখানেও হয়েছে। আবার কিছু ছেলের বাড়ি হচ্ছে ওই দিকে, মানে বিলাসপুরের ডান দিক বাঁ দিকের শেষ প্রান্তের দিকে, মানে এসিসিআর জোনে একদম শেষ যেই স্টেশন সেখানেও কারো হতে পারে। বাড়ি যদি কাছে হয় তাহলে দিতে পারে। মানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বাড়ি কোথায়, আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল এই দিকে হচ্ছে, মানে হাওড়ার দিকে, ঠিক আছে। তো হাওড়ার দিকে এসিসিআরের এন্ড সীমানা হচ্ছে ব্রজরাজনগর বলে একটা স্টেশন আছে, ওটা হচ্ছে এন্ড। তারপরে চলে যাচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে আমাদের হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনে পড়ে যাচ্ছে। তো ব্রজরাজনগরে অলরেডি 8-10টা ছেলের মানে বলেছিল যে আমি ওখানে চলে যাব, সেই জন্য আমাকে ওখানে দেয়নি, যে অনেকগুলো ছেলে হয়ে গেছে ওখানে হবে না, কিন্তু ওর 2টো স্টপেজ আগে রায়গড় স্টেশন, তো রায়গড় স্টেশনে তোমার হতে পারে। আমি বললাম ঠিক আছে, বাড়ি থেকেও কাছে হয়ে যাবে, মানে একটু ডিস্টেন্সটা কমে যাবে, হাওড়া থেকে এখানে 562 কিলোমিটার হয়ে যাচ্ছে, আর আমি যেখানে আছি সেখান থেকে বিলাসপুরটা আরও প্রায় 200 কিলোমিটার। আমি দেখলাম 200 কিলোমিটার কমে যাবে, মানে ভালোই হলো, তো চলো ওখানেই যাওয়া যাক। আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কোথায় যেতে চাও, দিয়ে বললাম ঠিক আছে স্যার, রায়গড়ে যাবো, রায়গড়ে দিয়ে দিন। তারপর আমাদেরকে রায়গড় ফাইনাল করে, তারপর আরও একটা লেটার দেয়, ঠিক আছে।
আমাদের রায়গড়ে 4 জনকে দিয়েছিল। আমরা যে 4 জন এখন থাকি, মানে আমার অনেকে দেখেছো যে আমার সাথে 4 জন থাকে, ওই 4 জনের একটা লিস্ট বানাই, লেটার বানাই, এই লেটারে 4 জনের নাম থাকে আর টাইগার CNW বলে এরকম করে দেওয়া থাকে। লেটারের ছবিটা আমার কাছে নাই, নাহলে আমি তোমাদের দেখাতাম। তারপর আমরা লেটারটা দেওয়ার পরেই ট্রেন ধরে নিই, ট্রেন ধরে আমরা এখানে চলে আসি। এখানে এসে CNW ডিপার্টমেন্টের যে SSC আছে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তাকে লেটারটা দেখায়। লেটারটা দেখানোর পর তিনি বলেন যে ঠিক আছে, তোমরা আজকের মতো কোথাও থেকে যাও আর আজকে সাইনটা করে দাও। মানে আমাদের যে ডেট দেওয়া হয়েছিল তোমাদের 8 তারিখ থেকে জয়নিং, 8 তারিখ থেকে জয়নিং, কিন্তু আমরা এসেছিলাম এখানে 11 তারিখ, যেহেতু 4 দিন আমাদের লেট হয়েছিল, তো 4 দিন প্রেজেন্টটা কিন্তু ওখানে হচ্ছিল। মানে 8 তারিখেও প্রেজেন্ট হয়েছে, 9 তারিখেও প্রেজেন্ট হয়েছে, 10 তারিখেও প্রেজেন্ট হয়েছে, আর 11 তারিখ আমরা এসেছি, রাতের দিকে ঢুকেছিলাম, ট্রেন ধরে এসেছিলাম, রাতের দিকে এখানে ঢুকেছিলাম, তো 11 তারিখের প্রেজেন্টটাও হয়েছিল। তার পরের দিন থেকে মানে আমাদের ডিউটি এখান থেকে স্টার্ট হয়েছিল। তারপর সেখানে এসে মানে এই রায়গড় স্টেশনে CNW ডিপার্টমেন্টে এসে আমরা বলেছিলাম যে স্যার আজকে তো রাত 11টা প্রায় বেজে গেছে, আমরা আজকে থাকবো কোথায়, আমাদের কোনো জায়গাও নেই, একটা যদি কোয়ার্টার কিছু ব্যবস্থা করে দেন। স্যার বলেছিল যে তোমাদের তো কোয়ার্টার কোনো অ্যালাউ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এই আমরা যে স্টেশনে আছি এখন রায়গড় স্টেশনে, সেটা আমরা 4 জনই এই প্রথম অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং যারা এখানে এসেছি, এর আগে কোনো অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং এখানে আসেনি, তাই স্যাররা ঠিক মতন জানে না। কিন্তু অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে, মানে তোমার যেখানে অলরেডি 4-5 বছর থেকে বা এর আগে থেকে ছেলেরা অ্যাপ্রেন্টিক্স করে আসছে, সেখানকার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়াররা কী করে যে এত ছেলে থাকবে কোথায়, এদের তো মানে স্টাইফেন্ডও সেরকম দেওয়া হয় না, তো তারা একটা ব্যবস্থা করে কোয়ার্টার ব্যবস্থা করে দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে বলেছে, মানে লেটারটা দেখে বলছে যে তোমাদের তো এখানে কোনো লেখা নেই যে এখানে থাকা খাওয়া বলে কিছু আছে, থাকা খাওয়া তোমাদের দেওয়া যাবে না, তোমাদেরকে প্রাইভেট রুম নিয়ে থাকতে হবে। আজকের জন্য মানে আজকে রাত হয়ে গেছে, সেই জন্য থাকার জন্য আমরা একটা অফিস রুম দিতে পারি। আমাদের স্পার্ট যে আমি আমার মিনি ব্লগে দেখেছো যে আমরা স্পার্ট অফিসে আসি বলি, তো ওই স্পার্ট অফিসে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। সেখানে আমরা থেকেছিলাম মোটামুটি 4-5 দিন মতন। 4-5 দিন থেকে বলেছিল যে তোমরা সাইডে দেখো, রুম টুম দেখতে পেলে তোমরা রুম দেখে চলে যাবে, কিন্তু কোয়ার্টার ফাঁকা নেই, আর কোয়ার্টার আমরা তোমাদেরকে দেওয়াও অবৈধ, মানে তোমার কোয়ার্টার দেওয়া যাবে না। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, আমরা IOW অফিসে গিয়েছিলাম, কোয়ার্টার আমাদেরকে দেওয়া হয়নি। তো আমরা ফাইনালি রুম দেখেছিলাম আর রুম পেয়ে গেছি মোটামুটি। এখন যে রুমে আছি সেই রুমে 2 জন থাকি, ঠিক আছে, আর 2 জন 1200, মানে 1200 করে 2400 নেয়, আর তার সাথে ইলেকট্রিক বিল যেটা হয় সেটা নেয়। তো এরকম করে হয়ে যায়। খরচাপাতি কী সেই বিষয়ে আমি তোমাদের আলাদা একটা ভিডিও দেবো, ঠিক আছে। আজকে আমি জাস্ট আমার জয়েনিং প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। তো এরপর থেকে রুম দেখার পর সব কিছু সেটেল করার পর বাস কন্টিনিউয়াসলি এরকম চলছে। তো এই থেকে তোমরা কি জানতে পারলে যে তোমাদের এই বছরও তোমরা যে অনেকেই কেমন করে বলছো যে কবে বিলাসপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিক্সটা বেরোবে, তো আমাদের বেরিয়েছিল 12ই মার্চ, ঠিক আছে। তো আমি আশা করবো যে 12ই মার্চই তোমাদের, মানে মার্চ মাসে তোমাদের অ্যাপ্রেন্টিক্সের নোটিফিকেশানটা বেরিয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, apprenticeindia.government.in যে পোর্টালটা আছে সেই পোর্টালে লগ ইন করে তোমাদেরকে সমস্ত 100% KYC করে রাখতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা তোমরা মাথায় রাখবে। তার ঠিক 3 মাস পর, 3 মাস তোমাদেরকে চুপচাপ ঘরে বসে যেতে হবে। 3 মাস পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মানে কে চান্স পেয়েছে কে পায়নি, ঠিক আছে। তার 1 মাস পরেই, মানে মোটামুটি তোমার 6 থেকে 7 মাস লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হতে, মানে আমরা যে বেরোবো তখন তোমরা ঢুকে যাবে। যদি ভাগ্যে থাকে, যদি কেউ এখানে চান্স পাও, আমার ভিডিও দেখে যদি কেউ এখানে চান্স পাও, আমার সাথে নিশ্চয়ই দেখা হবে। আমি DRM অফিস যাব, আমাদের 7 তারিখ কমপ্লিট হচ্ছে, 7ই জুলাই আমাদের কমপ্লিট হচ্ছে, তো 7ই জুলাই আমি DRM অফিস যাব, যদি হয় তো তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। তা আজকের ভিডিওটা এরকম, যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।